ক্লিয়ারলি দেশকে পিছন দিকে নিয়ে যাবেন। কারণ আপনার পুরো পপুলেশনকে আপনি যদি সামনে না আগান, গ্রোথ না করান, তাহলে তো এটা আপনি অর্থনীতির ক্ষতি করছেন। যতই সুন্দর করে ইশতেহার দেখ, আপনার বেসিক আপনার যখন কোনো স্পষ্ট বার্তা দিবে না, তখন ততদিন পর্যন্ত এটা স্পষ্ট, মানে এটা আস্থাযোগ্য হবে না। কেউ তাদেরকে, নীতি নির্ধারক থেকে শুরু করে নির্বাচন কমিশনাররাও কখনো কোনো দলকে জবাবদিহি করে নাই যে আপনাদের দলে কেন 33% নারী নাই, সো মনোনয়ন বাতিল করা হবে। গণঅভ্যুত্থানের সময় আসলে দেখেছি যে নারী নেতৃত্বের একটা অভূতপূর্ব অংশগ্রহণ আমরা দেখেছি, এবং তারপরের প্রত্যাশার জায়গাটাও সেরকমই ছিল, অনেক উচ্চতায় ছিল, এবং আমরা আপনাদেরকে এগিয়ে আসতে দেখেছি। এবং এখনকার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে নারীদেরকে এখন, নারীদের নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। অংশগ্রহণের জায়গাটুতে আমরা দেখেছি অনেকটা ফিকে হয়ে গেছে। আমরা 3 দশক নারী শাসন দেখেছি, এমনকি বিরোধী পক্ষেও নারী ছিল, কিন্তু এখন এসে দেখতেছি নেতৃত্বের জায়গা কথা যখন চিন্তা করা হচ্ছে, তখন নারীদেরকে নানান ধরনের ব্যাখ্যা দেওয়া হচ্ছে নারীদের নিয়ে। আপনি কেমন দেখছেন, মানে কেন নারীদেরকে নিয়ে রাজনীতিতে এই ধরনের আসলে আলোচনা তৈরি হলো? ধন্যবাদ আপনাকে, আমার সমালোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা। আসলে চিত্র সম্পূর্ণ ভিন্ন না, চিত্র একই রকম। গত 54 বছরে বাংলাদেশের রাজনীতিতে নারীদের অবস্থান এখন যেরকম একই রকম ছিল। আমি কিছুদিন আগে একটা গোল টেবিল বৈঠকে একজন বক্তা বলছিলেন নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বিষয়ক কি কি সমস্যা, চ্যালেঞ্জ, এই শীর্ষক উনি একটা রিপোর্ট পড়ছিলেন। এটা ছিল 2001 সালের একটা পত্রিকা। তো উনি বললেন যে আমি যদি ডেটটা ঢেকে দেই, আড়াল করে দেই, বোঝা যাবে না যে এই রিপোর্টটা কি 2001 সালের না 2026 সালের। সো আসলে কোনো একটা পরিবর্তন হয়নি। কিন্তু জুলাই গণ অভ্যুত্থান এই বিষয়টাকে অনেকখানি সামনে এনে দিয়েছে। বাংলাদেশের বিভিন্ন বিষয়কে যেরকম স্বৈরাচারের পতনের পরে বাংলাদেশ যেরকম 5, 10, 15 বছর এগিয়ে গেছে, এই বিষয়টাও এগিয়ে গেছে। এখন আপনি দেখবেন আমাদের এইবার যে এই আলোচনাটা, এটার যে চর্চা হচ্ছে যে ব্যাপক হারে, এটা কিন্তু খুবই পজিটিভ একটা সাইন। এবং আমরা এতক্ষণ জামাতের কথা বলছিলাম, জি, এটাকে আমি আসলে প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমি এই ইস্যুতে কাঠগড়ায় দাঁড় করাতে চাই, প্রত্যেকটা রাজনৈতিক দলকে। কারণ এই নারীদেরকে যে তারা বৈষম্যের আসলে একদম প্রকাশ্যে যে তারা একটা নারীদেরকে যে সাইট করলো বা এখান থেকে কমিয়ে দিল, যে 50টার মধ্যে প্রায় মানে গত 5 দশকে সবচেয়ে কম সংখ্যক নারী এবার মনোনয়ন পেয়েছে। সো এটা আসলে প্রত্যেকটা রাজনৈতিক দলের ব্যর্থতা, এবং তারা ওয়াদা ভঙ্গ করেছে জুলাই সনদের, এটা প্রত্যেকে অঙ্গীকার ভঙ্গ করেছে। এখানে আসলে আমরা ইসলামপন্থী দলগুলোকে খুব বেশি কাঠগড়ায় দাঁড় করিয়ে যারা এটার পক্ষে সবচেয়ে বেশি কথা বলেছে, যারা এটার বেশি সবচেয়ে প্রচার করেছে, তারাও এটা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। এবং যারা জামাতকে, ইসলামপন্থী দলকে এই ইস্যুতে অ্যাটাক করছে, তারা নিজেরাও এটা ভঙ্গ করেছে। তাদের নিজেদের দায়িত্ব কিন্তু আরো বেশি ছিল। হ্যাঁ, সো আমি বলবো যে এখন পরিস্থিতি ভিন্ন না, মানে সংসদে রাজনৈতিক দলগুলোতে নারীদের অবস্থান আসলে একই রকম আছে। আর যেমন নাহিদ ম্যাম বলছিলেন, জেন্ডার পলিটিক্সটা কি আসলে সব সময় ছিল এবং এখনো সেটা আছে? এটা আসলে ওয়ার্ল্ড ওয়াইড, এটা শুধু আমাদের দেশে না। এটা এই আপনি যদি এই ক্রাইসিসটা দেখেন যে অনেক দেশে এটা আছে। এবং আমাদের এখানে কেন এটা বেশি? আমাদের এখানে শিক্ষার ব্যাপারটা। কারণ আপনি যখন ভিতরে চিন্তা করবেন, আপনি সবসময় বলেন যে আমরা কি বলি যে অর্ধেক জনগোষ্ঠী নারী, অথচ আপনি তাদেরকে গুনছেন না। কিন্তু আপনি যখন তাদেরকে নারী না বলে, আপনি যখন 51% জনগোষ্ঠীকে আপনি যদি ভুলে যান তারা নারী, আপনি যদি দেশের অর্ধেক জনগোষ্ঠীকে আপনি যদি ইকোনমিক্যালি এম্পাওয়ার্ড না করেন, পলিটিক্যালি এম্পাওয়ার্ড না করেন, কালচারালি এম্পাওয়ার্ড না করেন, আপনি মানে একদম ক্লিয়ারলি দেশকে পিছন দিকে নিয়ে যাবেন। কারণ আপনার পুরো পপুলেশনকে আপনি যদি সামনে না আগান, গ্রোথ না করান, তাহলে তো এটা আপনি অর্থনীতির ক্ষতি করছেন। আমাদের যে বাংলাদেশের অর্থনীতি যে গার্মেন্টস শিল্পের উপর কতখানি নির্ভরশীল, এবং কারা শ্রমিক, সব নারীরা ওখানে শ্রমিক। তাহলে আপনি ইশতেহারে খুব সুন্দর করে লিখবেন আমি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব, কিন্তু আপনার কাজে কোনো সিমটম থাকবে না। সেটা কিন্তু মানে যতই সুন্দর করে ইশতেহার দেখ, আপনার বেসিক আপনার যখন কোনো স্পষ্ট বার্তা দিবে না, তখন ততদিন পর্যন্ত এটা স্পষ্ট, মানে এটা আস্থাযোগ্য হবে না। সো আমি বলবো যে এখন যেটা ভিন্ন সেটা হচ্ছে যে
গত ৫৪ বছরে ২ জন নারী প্রধানমন্ত্রী থাকার পরেও কিন্তু নারীদেরকে অর্নামেন্টাল করে রাখতে পেরেছে। কেন রাখতে পেরেছে? কারণ কেউ তাদেরকে, নীতি নির্ধারক থেকে শুরু করে নির্বাচন কমিশনাররাও কখনো কোনো দলকে জবাবদিহি করে নাই যে আপনাদের দলে কেন 33% নারী নাই, সো মনোনয়ন বাতিল করা হবে। কেন করে নাই? কারণ প্রত্যেক জায়গায় নিজেদের লোক ছিল। নিজের মানে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন সব প্রতিষ্ঠানে যারা জবাবদিহি করবে তারা আওয়ামী লীগের লোকজন ছিল, যখন বিএনপি ছিল তখন বিএনপির লোকজন ছিল। এবং এই যে 2/3 মেজরিটিটাকে আরও এনরিচ করার জন্য ওই সংরক্ষিত নারী আসনগুলো ব্যবহার করা হতো বিভিন্ন জনের আত্মীয় স্বজন নারী দিয়ে, যার কারণে হয়েছে সত্যিকার অর্থে যে নারীর ক্ষমতায়ন বা নারীর যে অর্থপূর্ণ অংশগ্রহণ সেটা মানে কোনো কাজই হয় না। কিন্তু এখন কেন ভিন্ন? কারণ এখন আমরা এসে গেছে, আমরা বলতে আমি আমার নিজেকে বলছি না, এই যে আপনার জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যে এই কথাটা যে জোয়ার এসেছে, এটার সামনে যেই দায়িত্বে আসুক তাদের জন্য কিন্তু অনেক চ্যালেঞ্জিং ফেস করতে হবে, অনেক চ্যালেঞ্জিং হবে। কারণ এটাকে ফেস না করে আপনি আর ইভেন এটা জামাতও যদি সরকার গঠন করে তাদের স্ট্র্যাটেজিতে পরিবর্তন জামাত বলছে যে তারা আসলে সব থেকে বেশি সংখ্যক কর্মী, নারী কর্মী তাদের আছে 42%। তারা বলছে যে এখন যে ইশতেহারের কথা বলছিলাম সেখানেও তারা বলেছে যে নারীদের তারা আসলে ক্ষমতায়ন করবে। তাদের নারী সংখ্যা হচ্ছে দলে 1.5 কোটি, আমি জাস্ট দেখলাম, কিন্তু বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে নারী 10 কোটি। তাকে 1.5 কোটির জন্য ইশতেহার করে হবে না, তাকে 10 কোটির জন্য ইশতেহার থাকতে, ওখানে আমার জন্য আপনার জন্য কথা লেখা থাকতে হবে। কারণ তারা আমাদের প্রতিনিধি হবে, তারা ওই 1.5 কোটি মানুষের প্রতিনিধি হবে না। সো সে যখন দলের বক্স থেকে বের হবে তখন কিন্তু তাকে সবার জন্য চিন্তা করে কাজ করতে হবে এবং দেশ চালাতে হবে। এটা কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য এই সময়। সো এই ইশতেহার বা মুখের কথায় বা পেপারের কথায় এখন আমার কাছে মনে হয় না যে মানুষদেরকে কেনা যাবে, কনভিন্স করা যাবে।